আসসালামু আলাইকুম। দেখো আজকে আমরা পড়বো হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। দেখো নামটা কি? সেমিকন্ডাক্টর। কন্ডাক্টর মানে কি? পরিবাহী। সেমি মানে কি? অর্ধেক। তাহলে এটা আমরা বলবো অর্ধ পরিবাহী ও ইলেকট্রনিক্সও বলতে পারি আমরা। তো মূলত এই অধ্যায়ে ম্যাক্সিমামই আমরা অর্ধ পরিবাহী নিয়েই আলোচনা করব। তো প্রথমে আমরা আগে একটু দেখি এমসিকিউ এর জন্য পরিবাহী কারা, অপরিবাহী কারা, অর্ধ পরিবাহী কারা। মেইনলি পরিবাহীকে তড়িৎ পরিবহনের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? তড়িৎ পরিবহনের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়েছে। সুপরিবাহী, যেটাকে আমরা কন্ডাক্টর বলি, তারপরে অর্ধ পরিবাহী, আর একটা হচ্ছে অন্তরক বা ইনসুলেটর। সুপরিবাহী কারা? দেখো আরেকটা সংজ্ঞা এখানে বলছে, তড়িৎ পরিবাহিতার ও প্রকৃতির অনুসারে কঠিন পদার্থকে তিনটা শ্রেণীতে ভাগ করা হয়। যে সমস্ত পদার্থের ভিতর দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে সেগুলাকে বলা হয় পরিবাহী। তাহলে সহজে যাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারবে, যেমন এখানে এক্সাম্পল হিসেবে তোমাকে বলছে কি, সোনা, তামা, রূপা, অ্যালুমিনিয়াম। সোনা, তামা, রূপা, অ্যালুমিনিয়াম, তামা বা কপার তার যেটাকে আমরা বলি, এগুলাকে মুক্ত ইলেকট্রন আছে, মুক্ত ইলেকট্রনের প্রবাহ হয়, যার জন্য এগুলাতে তড়িৎ পরিবহন হতে পারে। যার জন্য এগুলাতে তড়িৎ পরিবহন হতে পারে। দেন অপরিবাহী ঠিক তার উল্টা। এক ধরনের পদার্থ আছে যার ভিতর দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, এদেরকে অপরিবাহী বলা হবে বা ইনসুলেটর বলা হবে। মানে এদের ফ্রি ইলেকট্রন নাই, কোনো চার্জ বাহক নাই। তাহলে আমরা পরিবাহীর ক্ষেত্রে কি বলতে পারি? ক্যারিয়ার আছে, চার্জ। পরিবাহীর ক্ষেত্রে আমরা বলবো এখানে চার্জের ক্যারিয়ার আছে, আর এই অপরিবাহীতে কোনো চার্জের ক্যারিয়ার নাই, কোনো ফ্রি ইলেকট্রন নাই। এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, কাঠ, কাগজ, রাবার। রাবার, সিরামিক, কাঠ, কাগজ, এই টাইপের জিনিসপাতিগুলা দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো এমসিকিউ এর জন্য। এবার এই দুইটার মাঝামাঝি যদি কোনো কিছু থাকে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অর্ধ পরিবাহী। এইটাকে আমরা বলি সাধারণত অর্ধ পরিবাহী। মানে যেগুলা একদম সম্পূর্ণরূপে পরিবাহী হবে না, আবার সম্পূর্ণরূপে অপরিবাহী হবে না। এক্সাম্পল দেখো অনেকগুলাই বলা আছে এখানে, জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, ক্যাডমিয়াম, সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, চারটা আছে। এর মধ্যে মেইনলি আমার পরীক্ষার জন্য এই অধ্যায়ে যে দুইটা ইম্পর্টেন্ট, এই সিলিকন এবং এই জার্মেনিয়াম, এই দুইটা ইম্পর্টেন্ট। বাকিগুলা এমসিকিউ এর জন্য পড়ে রাখতে হবে। কার্বন, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড, এগুলা হচ্ছে তোমার অর্ধপরিবাহী। এরা কেন অর্ধপরিবাহী? দেখো পরিবাহীতে আমরা বলেছি যে চার্জ ক্যারিয়ারটা বেশি থাকবে, আর এখানে তাহলে খুব কম সংখ্যক চার্জ ক্যারিয়ার থাকবে। এই অর্ধপরিবাহীতে আমরা পরবর্তীতেও জানবো, এই অর্ধপরিবাহীর ক্ষেত্রে পজিটিভ চার্জ যারা ক্যারি করবে, মানে পজিটিভ চার্জ যারা ক্যারিয়ার হবে তাদেরকে আমরা বলবো হোল, আর যারা নেগেটিভ চার্জ ক্যারিয়ার হবে তাদেরকে আমরা বলবো কি? ইলেকট্রন। হোল অ্যান্ড ইলেকট্রন, এই দুইটা কথা আমরা একটু মনে রাখবো। চার্জ ক্যারিয়ার হতে গেলে কি করতে হবে? এখন এই চার্জ ক্যারিয়ার জিনিসটা কি, আবার চার্জ কি? চার্জ মানে মুভ করতেও পারে, চার্জ আবার নাও মুভ করতে পারে, কিন্তু যারা চার্জ ক্যারিয়ার হবে তাদেরকে অবশ্যই অবশ্যই মুভ করতে হবে। যেমন ফ্রি ইলেকট্রন, ফ্রি হোল, এরা হচ্ছে চার্জ ক্যারিয়ার। এই দুইটা কিন্তু, এই যে ফ্রি ইলেকট্রন, ফ্রি হোল, এরা কিন্তু চার্জ ক্যারিয়ার। আবার সিম্পল যে চার্জ গুলো, এরা মুভ করতেও পারে আবার নাও মুভ করতে পারে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো এখানে যে একটা পদার্থ সে কতটুকু পরিবাহী হবে সেটা আমরা রোধ থেকে জানতে পারি। যেমন দেখো এখানে বলছে তামার আপেক্ষিক রোধ, এটা মুখস্থ করতে হবে, 10⁻⁸ ওহম মিটার। কাচের আপেক্ষিক রোধ 10⁻16। দেখো অনেক বেশি না এটা? এই জন্য কাজটা কিন্তু অপরিবাহী, কারণ তার রোধ বেশি, রোধের কাজই বাধা দেওয়া। তাহলে এখানে বাধা দিচ্ছে বেশি, সেজন্য এখানে আমার তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবহন কম হবে।
অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি মাঝামাঝি, এটাও মুখস্থ করতে হবে। 10⁻⁵ থেকে 10⁸ এর মাঝামাঝি হবে। সাধারণ টেম্পারেচারে অর্ধপরিবাহী পদার্থ অন্তরক বা অপরিবাহী হিসেবে কাজ করে, কিন্তু এটাকে যখন উত্তপ্ত করা হবে তখন তার পরিবাহিতা বৃদ্ধি পাবে। আবার তাপমাত্রা কমালে অর্ধপরিবাহীর রোধ বৃদ্ধি পাবে। আর পরম শূন্য তাপমাত্রায় পুরোপুরি উপরিবাহীর ন্যায় আচরণ করবে। তাহলে এইগুলা তোমার অনুধাবনমূলক কোশ্চেনে আসবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা তোমাকে বুঝে অ্যান্সার করে লিখতে হবে। কি কোশ্চেন? যে তাপমাত্রা বাড়ালে পরিবাহের রোধ বাড়ে। এখানে অ্যান্সারটি করি। এগুলো আমরা চলতরিতে আলোচনা করছি। তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ বাড়ে কিন্তু অপরিবাহীর কমে। কেন এমন হয়? এরকম কেন হয় দেখো, আমি যদি তোমাদের বলি, তাপমাত্রা বাড়াচ্ছ, সংঘর্ষ কি হবে? টেম্পারেচার যখন তুমি বাড়াবা, এই অণু, একটা পরিবাহীর মধ্যে যে অণুগুলো আছে তাদের মধ্যে সংঘর্ষটা কি হবে? সংঘর্ষ বাড়বে বা ধাক্কা বাড়বে। সংঘর্ষ বাড়লে বা ধাক্কা বাড়লে রোধটা কিন্তু বেড়ে যায়, রোধ বাড়ে। কিন্তু তুমি অপরিবাহীর কথা চিন্তা করো, কক্ষ তাপমাত্রার নিচে যখন আসবে, অপরিবাহী বলতেছি, অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীতে তুমি যখন কক্ষ তাপমাত্রার নিচে আসবা, কক্ষ তাপমাত্রার নিচে এদের কোনো ফ্রি ইলেকট্রন নাই, মুক্ত ইলেকট্রন নাই। সেজন্য এরা কুপরিবাহীর মতো আচরণ করে। ফ্রি ইলেকট্রন নাই, মুক্ত ইলেকট্রন নাই, সেজন্য কি করবে? এরা কুপরিবাহী ন্যায় আচরণ করে। তার মানে কি? এখানে আমার রোধ হবে অনেক বেশি, যার জন্য এটা পরিবাহী হচ্ছিল না। কিন্তু যখন তুমি এটা টেম্পারেচার ইনক্রিজ করবা, তাপমাত্রা যখন তুমি এটার বাড়াবা, তাপমাত্রা বাড়ালে এটা কক্ষ তাপমাত্রার উপরে হয়ে যাবে, তখন ওই বন্ধনগুলা ভেঙে যাবে, ভেঙে গিয়ে ফ্রি ইলেকট্রন গুলা বেশি হয়ে যাবে। আর ফ্রি ইলেকট্রন পাওয়া যাওয়া মানেই হচ্ছে তড়িৎ পরিবহন ঘটবে বেশি বেশি, মানে এখানে আবার আর কমবে। এই ব্যাখ্যাগুলো লিখতে হবে। এখানে দেখো তাই বলা আছে যে অর্ধপরিবাহীকে যখন তুমি উত্তপ্ত করবা, ফ্রি ইলেকট্রন বাড়বে, রোধ কমে যাবে এবং পরিবাহিতা বাড়বে। তাহলে অর্ধপরিবাহী, এরকম কোশ্চেন আসবে, তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহী কিসের রূপ নিবে? পরিবাহীর ন্যায় রূপ নিবে। আর তাপমাত্রা কমালে অপরিবাহীর ন্যায় রূপ নিবে। কোন তাপমাত্রায় পরিবাহিতা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়? পরম শূন্য তাপমাত্রায়। দেখো অনেক কম না? 0 কেলভিন। কক্ষ তাপমাত্রা থেকেও কিন্তু অনেক কম। যদি কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে কোনো নির্দিষ্ট অপদ্রব্য মিশানো হয় তবে তার রোধ কমে যায়। রোধ কমে গেলে তড়িৎ পরিবাহিতা বাড়ে। এটাকে বলা হয় ডোপিং প্রক্রিয়া। মানে ভেজাল মিশাতে হবে, এগুলোর সাথে ভেজাল মিশাতে হবে। যদি ভেজাল মিশাও তাহলেই সে বিদ্যুৎ পরিবহন করবে। এই জার্মেনিয়াম, দেখো একটা জার্মেনিয়াম 14 নম্বর গ্রুপের মৌল, শেষ কক্ষপথে তার 4টা ইলেকট্রন থাকবে। দেখো একটা, দুইটা, তিনটা, 4টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে। এখন সে পরবর্তী যে জার্মেনিয়াম গুলো আছে এরা তো সব অপধাতু, তাহলে এরা সমযোজী বন্ধন গঠন করতে পারে। তাহলে এখানে দেখো অন্য জার্মেনিয়ামের সাথে এরা সমযোজী বন্ধন গঠন করছে, তো এরা অপধাতু ও অধাতুর ন্যায় আচরণ করতে পারে। এইগুলা সাধারণভাবে দেখো, এই যে ইলেকট্রন গুলা শেষে যে 4টা ইলেকট্রন আছে না জার্মেনিয়ামের, একটা, এই জার্মেনিয়ামটা দেখো, একটা, দুইটা, তিনটা, 4টা, এই জার্মেনিয়াম গুলা ফ্রি ইলেকট্রন বা পরিবহন করতে পারে, সেজন্য এইগুলা পরিবাহী হয়ে থাকে। আর অপরিবাহীতে এরকম ফ্রি কোনো ইলেকট্রন নাই, যার জন্য তারা পরিবহন করতে পারে না, যেটা আমি আগেই বলেছি।
তাহলে অর্ধপরিবাহী পদার্থে জার্মেনিয়াম ও সিলিকন পরমাণু শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে, যেটাকে আমরা যোজন ইলেকট্রন বলি। আর সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে পারে। 8টা ইলেকট্রন থাকলে সেটা সুস্থির থাকে এবং সেটা অপরিবাহী হয়ে যায়। এটা আমরা জানি এগুলা। আর বাইরের যে কয়টা ইলেকট্রন থাকে তারা সর্বদা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে চায়, তার মানে 8টা ইলেকট্রন পেতে চায় তারা। সেজন্য তারা অন্য পরমাণু থেকে শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে থাকে, যে টোটাল 8টা পরমাণু হয়ে যায় এবং সুস্থির হয়ে থাকে। তার মানে কি যায়, জার্মেনিয়াম ও সিলিকন সমযোজী বন্ধনের মাধ্যমে একটা ক্লাস তৈরি করে। জার্মেনিয়ামের সাথে সিলিকন সিলিকনের সাথে। বিশুদ্ধ জার্মেনিয়াম বা সিলিকন ক্লাসে স্বাধীন বা মুক্ত ইলেকট্রন থাকে না, তখন এরা বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। সিম্পল একটা জার্মেনিয়াম বা সিলিকন আকারে থাকে তাহলে তারা বিদ্যুৎ পরিবহন করতে পারবে, কিন্তু তারা যখন সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, তখন কিন্তু তারা বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। এই কথাটা ভালো করে মাথায় সেট করে রাখো, যে বিশুদ্ধ জার্মেনিয়াম সিলিকন স্বাধীন বা মুক্ত ইলেকট্রন থাকে না, সেজন্য তড়িৎ পরিবহন ক্ষমতা থাকে না। এইখানে যদি তুমি তাপমাত্রা বাড়াও তাহলে আবার বিদ্যুৎ পরিবহন করবে। এবার আসো ব্যান্ড তত্ত্ব। এখানে আসতে হবে আমাদের ব্যান্ড তত্ত্ব। আচ্ছা, ব্যান্ড তত্ত্ব তিনটা আমরা এখানে যদি দেখি, একটু খেয়াল করো। শক্তি ব্যান্ড জিনিসটা কি? একটা এইখানে দেখো প্রথমে এই যে শক্তি ব্যান্ড। আচ্ছা, তার আগে দেখো ভ্যালেন্স ইলেকট্রন বা যোজিত ইলেকট্রন কি? যোজিত ইলেকট্রন আমরা কি বলি? শেষ কক্ষপথের যে ইলেকট্রন গুলো থাকে সেইটাকে আমরা যোজিত ইলেকট্রন বলি বা ভ্যালেন্স ইলেকট্রন বলি। তো এখানে ওই ইলেকট্রন গুলো যে শক্তি থাকবে, ওই শক্তি ব্যান্ডটাকে বলা হবে যোজন ব্যান্ড। শেষ কক্ষপথের ইলেকট্রন গুলা যে শক্তি থাকবে সেইগুলা। একটা ক্লাসের ভিতরে অল্প পরিসরে কতটা পরমাণু থাকতে পারে? 10⁻20। এটা একটু মুখস্থ রাখবা, থাকতে পারে। এবার আসো সেই ব্যান্ড তত্ত্বের শক্তি ব্যান্ড। কোন পদার্থে বিভিন্ন পরমাণুতে কিন্তু একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তির সামান্য তারতম্য হয়। একই কক্ষপথে অবস্থিত এই সকল ইলেকট্রনের শক্তির সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের মধ্যবর্তী পাল্লাকে শক্তি ব্যান্ড বলে। একটা পরমাণুর কিন্তু একই কক্ষপথে যে দুইটা ইলেকট্রন থাকবে, ধরো দুইটা ইলেকট্রন আছে একটা কক্ষপথে, দুইটা ইলেকট্রন আছে। ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করো, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে। ওই ইলেকট্রন গুলা যে শক্তি একই হবে না, ওই ইলেকট্রন গুলোর শক্তি একই হবে না, কিছুটা কম বেশি হবে। এই কম বেশি মানে এদের যে মাঝখানে যে পার্থক্যটা, সেই পার্থক্যটাই বলতেছে এখানে শক্তি ব্যান্ড। তারপরে দেখো তোমার বলছে যোজন ব্যান্ড। ওই যে বললাম যোজন ব্যান্ড মানে কি হবে, যে সব থেকে বাইরের কক্ষপথে মানে শেষ কক্ষপথের ইলেকট্রন গুলা যেখানে অবস্থান করতেছে সেইগুলোই কিন্তু যোজন ইলেকট্রন বলা হয়। এই যোজন ইলেকট্রন গুলোর যে শক্তি, সেটাকে বলা হবে যোজন ব্যান্ড। সেটাকে বলা হবে কি? যোজন ব্যান্ড। এখন এই যোজন ব্যান্ড সব থেকে দূরে যে কক্ষপথ থাকে তার শক্তি তো আমরা জানি সর্বোচ্চ। সেইখানে তোমার পরিপূর্ণ থাকতে পারে অথবা আংশিক পূর্ণ থাকতে পারে, কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ থাকে একমাত্র নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে। দেখো নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে কি, শেষ কক্ষপথের যে ইলেকট্রন গুলা, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে শেষ কক্ষপথের যে ইলেকট্রন গুলা, এটা কি হয়? সম্পূর্ণ থাকে না, মানে 8টা পূর্ণ থাকে। তাহলে এই একমাত্র নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে তোমার যোজন ব্যান্ডটা পরিপূর্ণ থাকবে। এরপরে আসো পরিবহন ব্যান্ড। পরিবহন ব্যান্ড কি জিনিস? পরিবহন ব্যান্ডটা হচ্ছে পরমাণুতে অবস্থিত মুক্ত ইলেকট্রন গুলা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, সেইগুলাকেই বলা হয় পরিবহন ব্যান্ড। মানে তুমি সোডিয়ামের কথা চিন্তা করো, শেষ কক্ষপথে যা তার যে ইলেকট্রন গুলা আছে সেইগুলা যদি তড়িৎ পরিবহন করে, ওইগুলা যে শক্তি সেটাকে বলা হবে পরিবহন ব্যান্ড, বা শেষ কক্ষপথের ইলেকট্রনের এগুলা, সেই পরিবহন ব্যান্ড বলা হবে। এখন পরিবহন ব্যান্ডের সকল ইলেকট্রন গুলা মুক্ত ইলেকট্রন হতে হবে। দেখো নামটা আসতেছে পরিবহন, মানে এখানে বিদ্যুৎ পরিবহন হবে। তাহলে বিদ্যুৎ পরিবহন হতে গেলে কি, সেখানে আবার ফ্রি ইলেকট্রন থাকতে হবে, মুক্ত ইলেকট্রন থাকতে হবে। এই জন্য পরিবহন ব্যান্ডের সকল ইলেকট্রনই মুক্ত ইলেকট্রন হবে। যদি সেখানে পরিবহন ব্যান্ড ফাঁকা থাকে মানে কি, সেই বস্তুতে তড়িৎ পরিবহন করা যাবে না। সিম্পল কথা, পরিবহন ব্যান্ড ফাঁকা মানে মুক্ত ইলেকট্রন নাই। মুক্ত ইলেকট্রন নাই মানে সেখানে তড়িৎ পরিবহন করা যাবে না।
অন্তরকে পরিবহন ব্যান্ড সম্পূর্ণরূপে ফাঁকা থাকে আর যোজন ব্যান্ড আংশিক পূর্ণ থাকে। ধাতব পদার্থে পরিবহন ব্যান্ডটা পূর্ণ থাকে, সেজন্য সেখানে বিদ্যুৎ পরিবহন হয়। নিষিদ্ধ শক্তি ব্যান্ড। নিষিদ্ধ শক্তি ব্যান্ড কি? যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মাঝখানে যেটা আসবে সেটাই হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যান্ড। এই অঞ্চলে সাধারণত কোনো শক্তি স্তর না থাকে, এই অঞ্চলে কোনো ইলেকট্রন থাকে না। ক্লাসের মধ্যে কোনো ইলেকট্রনকে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে নিতে গেলে দেখো, কোনো ইলেকট্রনকে তুমি যদি যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে নিতে যাও তাহলে সর্বনিম্ন যে শক্তি সরবরাহ করতে হয় সেটাই হচ্ছে নিষিদ্ধ শক্তি ব্যান্ডের শক্তির সমান হবে। এবার একটু এখানে চিত্রগুলো একটু খেয়াল করো, আমি এইগুলো একটু বুঝে তারপরে আমি আবার প্রিভিয়াস পেজে আসতেছি। দেখো, তিনটা চিত্র আছে এখানে। পরিবহন ব্যান্ড, পরিবহন ব্যান্ড আছে এখানে। এখন অর্ধপরিবাহী, অপরিবাহী আর পরিবাহী। অপরিবাহীর কথাটা চিন্তা করো। আর এখান থেকে কি হয়েছে, এই যে যোজন ব্যান্ড থেকে কোনো ইলেকট্রন পরিবহন বন্ডে যেতে পারতেছে না। কিন্তু পরিবাহী ব্যান্ডের ক্ষেত্রে দেখো কোনো নিষিদ্ধ শক্তি ব্যান্ড নাই, মানে মাঝখানে বাধা দেওয়া কেউ নাই, ইলেকট্রনটা খুব সহজেই পরিবহন ব্যান্ডে যেতে পারবে। তা যোজন ইলেকট্রন যদি পরিবহন ব্যান্ডে যেতে পারে তাহলে সেটাই হয়ে যাবে আমার পরিবাহী। কিন্তু যদি মাঝখানে অনেক বেশি পরিমাণে বাধা দেওয়া কেউ থাকে তাহলে তো সেটা সম্ভব না। পরিবাহীর ক্ষেত্রে দেখো, পরিবাহী কাদেরকে বলি, যেখানে খুব সহজে বিদ্যুৎ পরিবহন হতে পারে। এই পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যে কোনো শক্তি ব্যবধান থাকবে না, মানে নিষিদ্ধ শক্তি যে ব্যবধানটা সেটা যদি না থাকে তাহলে সেটাকেই বলা হবে পরিবহন ব্যান্ড। তার মানে কি, যোজ্যত ইলেকট্রন গুলো খুব সহজেই যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে পারবে, অনেক বেশি পরিমাণে ফ্রি ইলেকট্রন পাওয়া যাবে। এই ক্ষেত্রে পরিবাহী আপেক্ষিক 10⁻⁸ এর মতো হয়। অপরিবাহীর ক্ষেত্রে কি হবে, এইখানে যোজন ব্যান্ড আংশিক পূর্ণ থাকবে, পরিবহন ব্যান্ডটা সম্পূর্ণরূপে খালি থাকবে। অপরিবাহী মানে কি, সেখানে ফ্রি ইলেকট্রন নাই, ফ্রি ইলেকট্রন নাই মানে পরিবহন ব্যান্ডটা খালি থাকবে। আর এখানে যোজন ব্যান্ডের শক্তির পরিবহন ব্যান্ডের শক্তি পাল্লা খুবই বেশি হয়। এই মানটা মুখস্থ করে ফেলতে হবে যে নিষিদ্ধ শক্তি ব্যান্ডের রেঞ্জ কত, 6 থেকে 15। তাপমাত্রা যদি তুমি এখানে বাড়াও তাহলে কিছু ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে দিতে যেতে পারে, তখন তড়িৎ পরিবহন হতে পারে। আর এর রোধ অনেক বেশি, 10⁻⁻12 থেকে 10⁻16 হতে পারে, কাজ তো 16। আর অর্ধপরিবাহীতে ঠিক তার মাঝামাঝি অল্প কিছু নিষিদ্ধ পাল্লা থাকবে। দেখো এখানে ছিল 6 থেকে 15, আর এখানে হচ্ছে 1.1 থেকে কম, অনেক কম। নিষিদ্ধ শক্তিমান অনেক কম। এখানে তোমার জার্মেনিয়ামের জন্য, হচ্ছে তোমার 0.7, এন্ড সিলিকনের জন্য নিষিদ্ধ শক্তিমান হচ্ছে 1.1। এই দুইটা মুখস্থ করতে হবে। অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ কত হবে, এইখানে 1 ইলেকট্রোভোল্ট মানের কিছু কম বেশি হয়ে থাকে এই শক্তি ব্যান্ডের পার্থক্যটা। জার্মেনিয়াম ও সিলিকনের জন্য এটা একটু মুখস্থ করতে হবে। দেখো 1-এর কাছাকাছি কিন্তু এটা। আর এখানে দেখো 6 থেকে 15 ছিল। তাহলে এই অন্তরকে যোজন ইলেকট্রন আমি পরিবহন ব্যান্ডে নিয়ে যেতে পারবো না, আর এখানে নিয়ে যেতে পারবো, কারণ এখানে আমার কক্ষ তাপমাত্রায় অর্ধপরিবাহীর আংশিক পূর্ণ পরিবহন ব্যান্ড থাকে, যোজন ব্যান্ডও আংশিক আংশিক পূর্ণ থাকে। যখন তুমি এখানে কোন তাপমাত্রায়, এটা কক্ষ তাপমাত্রায়, কিন্তু পরম তাপমাত্রায় মানে 0 কেলভিনে কি হয়ে যাবে, এটা অপরিবাহী নিয়ে আচরণ করবে, অন্তরকে নিয়ে আচরণ করবে। তাহলে অন্তরকে পরিবহন ব্যান্ডে কোনো ইলেকট্রন ছিল না, তাহলে এখানে যখন কক্ষ তাপমাত্রার পরিবর্তে পরম তাপমাত্রা বলবে সেখানে তোমার পরিবহন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকবে না, মানে সম্পূর্ণ খালি থাকবে, যোজন ব্যান্ডে সম্পূর্ণ পূর্ণ থাকবে। ফলে অর্ধপরিবাহীতে অল্প পরিমাণে শক্তি প্রয়োগ করলেই যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যেতে পারে। পরম তাপমাত্রা এটা হয় না, এই জন্য পরম তাপমাত্রায় অর্ধপরিবাহী অপরিবাহীর ন্যায় আচরণ করে। এই তাপমাত্রায় বলতে পরম শূন্য তাপমাত্রায়। আবার তুমি তাপমাত্রা প্রয়োগ করলে সেখানে ইলেকট্রন গুলা পরিবহন ব্যান্ডে যেতে পারবে। এই ছকটা মুখস্থ করে ফেলতে হবে। সাধারণ তাপমাত্রায় উত্তম পরিবাহীতে মুক্ত ইলেকট্রন ঘনত্ব কত, 10⁻28। অন্তরক পদার্থে মুক্ত ইলেকট্রন ঘনত্ব কত, অর্ধপরিবাহীতে মুক্ত ইলেকট্রন ঘনত্ব কত। তো তুমি যদি এখান থেকে দেখো মুক্ত ইলেকট্রন ঘনত্ব কত, 10⁻28 কাতে
উত্তমে, তার মানে এটা কি বেশি পরিমাণে পরিবহন করবে। সব থেকে কম আর বেশিটা মনে রাখো, অন্তরকে কত 10⁻⁷, আর অর্ধপরিবাহী কি মাঝামাঝি হবে, এই যেটা মাঝামাঝি দেখো 16 এর মতো। এটা হচ্ছে অর্ধপরিবাহীর মুক্ত ইলেকট্রন ঘনত্ব। পরিবাহীর মুক্ত ইলেকট্রন ঘনত্ব এবং অর্ধপরিবাহীর মুক্ত ইলেকট্রন ঘনত্ব গুলো এখান থেকে আমরা দেখে ফেলি। দেখো এখন দেখবো আমরা হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী যদি আমরা বলি দুই প্রকার, একটা হচ্ছে তোমার অর্ধপরিবাহীকে দুই ভাগে ভাগ করা যায়, ইন্ট্রিনসিক অর্ধপরিবাহী আর একটা হচ্ছে এক্সট্রিনসিক অর্ধপরিবাহী। এই অপর নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইন্ট্রিনসিক অর্ধপরিবাহী বা যেটাকে বলা হয় অন্তর্জাত অর্ধপরিবাহী বা স্বকীয় বা বিশুদ্ধ অর্ধপরিবাহী। ইন্ট্রিনসিক, স্বকীয় বা ইন্ট্রিনসিক মানে কি ভিতরের দিকে না, তাহলে এটাকে বলা হয় অন্তর্জাত। এটা একটু মনে রাখো, অন্তর্জাত অর্ধপরিবাহী। তাহলে ইন্ট্রিনসিকটা হচ্ছে বিশুদ্ধ, আর এক্সট্রিনসিকটা কি, এক্সট্রিনসিকটা হচ্ছে তোমার বহির্জাত, এটা অন্তর্জাত, এটা বহির্জাত, অবিশুদ্ধ। স্বকীয় কোনটা, ইন্ট্রিনসিকটা হচ্ছে স্বকীয়, ইন্ট্রিনসিকটা হচ্ছে কি স্বকীয়। তো এই যে তোমার ইন্ট্রিনসিক অর্ধপরিবাহী বা স্বকীয় অর্ধপরিবাহী, এগুলা কারা হবে, এগুলো হবে তোমার সিলিকন এবং জার্মেনিয়াম। এইগুলাকে আমরা বলি, এগুলো হচ্ছে ইটিস মানে কি বিশুদ্ধ না, তাহলে বিশুদ্ধ কারা, সিলিকন এবং জার্মেনিয়াম, মানে যাদের কোনো অপদ্রব্য মিশ্রিত থাকবে না, মানে তাদের সাথে তুমি ভেজাল মিশ্রিত করবা না, মানে যাদের শেষ কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে তারাই সরাসরি পরিবহনে অংশগ্রহণ করবে, পরিবহনে যারা অংশগ্রহণ করবে তারা। তাহলে এদের সাথে কোনো অপদ্রব্য থাকবে না, ইন্ট্রিনসিক বা বিশুদ্ধের সাথে কোনো অপদ্রব্য থাকবে না। এক্সট্রিনসিকটা তোমার অপদ্রব্য মিশ্রিত থাকবে। দেখো আমরা বলছিলাম যে জার্মেনিয়াম বা সিলিকন এরা সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাপমাত্রা বাড়ালে ওই সমযোজী বন্ধনগুলো ভেঙে যায়, ভেঙে সেখান থেকে ফ্রি ইলেকট্রন তৈরি হয়, যার জন্য সেখানে আমাদের বিদ্যুৎ পরিবহনটা বাড়ে, এটা বলছি। তা কখন তাপমাত্রা বাড়ে, যখন তাপমাত্রা আমরা বাড়াই তখন হয় এই পরিবাহীটা, কিন্তু সাধারণ তাপমাত্রায় তো ইলেকট্রন ওই পরিবহন ক্ষমতাটা একটু কম হয়। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহী যদি হয়, যদি কোনোটা বিশুদ্ধ অর্ধপরিবাহী হয়, খুব সামান্য পরিমাণে যদি তুমি তার সাথে ভেজাল বা অপদ্রব্য মিশাও, তাহলে তড়িৎ পরিবহন ক্ষমতাটা বেড়ে যায়। এই মিশ্রণটাকে বলি আমরা ডোপিং। কার সাথে ডোপিং করবো, এই যে সিলিকন জার্মেনিয়াম ছিল তার সাথে ডোপিং করবো। এই ধরনের ক্লাসকে বলা হয় বহির্জাত বা অবিশুদ্ধ ক্লাস। যেমন জার্মেনিয়াম বা সিলিকন ক্লাসে অ্যান্টিমনি, অ্যালুমিনিয়াম, আর্সেনিক এইগুলা মিশানো হয়, মিশিয়ে ডোপিং করা হয়। তাহলে যোজর ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের যে তোমার শক্তির ব্যবধান কত ছিল, 1.1 ছিল না এখানে, এটা আরো কমে আসবে। কমে দেখো জিরোর কাছাকাছি আসলে তখন কি হবে, আমার পরিবহনটা বেশি হবে। তাহলে সাধারণত এখানে তোমার এই ডোপিং বা অপজাত হিসেবে মিশানো হয় হচ্ছে গ্রুপ 13 এবং গ্রুপ 15 এর মৌলগুলা। গ্রুপ 13 এবং গ্রুপ 15 এর মৌলগুলা মিশানো হয়। যে প্রক্রিয়ায় বা পদ্ধতিতে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সামান্য পরিমাণে অপদ্রব্য মিশ্রিত করে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা হয় তাকেই বলা হয় ডোপিং। আর যেগুলোকে মিশাচ্ছ তাদেরকে বলা হয় ডোপ্যান্ট। ডোপ্যান্ট হিসেবে আমরা তৃতীয় মৌল মানে গ্রুপ 13 এর মৌল এন্ড পঞ্চম মৌল গ্রুপ 15 এর মৌল সমূহ মিশাই। 13 এর মৌল কি, অ্যালুমিনিয়াম, বোরন, ইন্ডিয়াম, গ্যালিয়াম, তারপরে ফসফরাস, তারপরে আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো হচ্ছে গ্রুপ 15 এর মৌল, এগুলো মিশাই। এই এক্সট্রিনসিক অর্ধপরিবাহী তোমার দুই প্রকার, একটা এন টাইপ একটা পি টাইপ। এন টাইপ, পি টাইপ। তো এই এক্সট্রিনসিক অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, এটার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা নির্ভর করে কার উপরে, ওই যে আমরা প্রথমে বলে আসছিলাম ইলেকট্রন এবং হোল এর উপরে নির্ভর করবে। ইলেকট্রন এবং হোল এই দুইটার উপরে নির্ভর করবে। আমরা এন টাইপ পি টাইপ পড়ার আগে আগে ইলেকট্রন আর হোল সম্পর্কে একটু জেনে নিই, যদিও আমাদের বলা হয়ে গেছে ইলেকট্রন কি আর হোল কি। দেখো এই যে যখন আমরা অর্ধপরিবাহিত তাপমাত্রা বাড়াইছিলাম তখন এই যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন গুলা পরিবহন বন্ডে গেছিল না,
তাহলে যে যোজন ব্যান্ড থেকে ধরো এই যে গোলাকার যেগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতে ইলেকট্রন ছিল। এই জায়গাগুলো থেকে ইলেকট্রন যদি পরিবহন ব্যান্ডে চলে যায়, তাহলে এই জায়গাগুলো কি খালি হয়ে যাবে না? এই জায়গাগুলোতে শূন্য স্থানের সৃষ্টি হবে। ওই শূন্য স্থানগুলোকে বলা হবে হোল, মানে যেখান থেকে ইলেকট্রন বাইরে বের হয়ে চলে গেছে। আর যে ইলেকট্রনটা গেছে ওইটাই তো ইলেকট্রন, তাহলে হোল এইটা, ইলেকট্রন এটা। তো হোল মানে কি? পজিটিভ চার্জ। ইলেকট্রন চলে গেলে সেই জায়গায় কি হয়? পজিটিভ চার্জ তৈরি হয়। যখন একটা যোজন ইলেকট্রন পরিবহন ব্যান্ডে প্রবেশ করে, তখন যোজন ব্যান্ডে একটা শূন্যস্থান বা হোলের সৃষ্টি হয়। তো বিভব পার্থক্যের জন্য এটা মূলত হয়ে থাকে। আর যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড যে কয়টা ইলেকট্রন যাবে, ঠিক সেই কয়টাই হোল সৃষ্টি হবে। এই জন্য হোল আর ইলেকট্রন কিন্তু মাঝখানে সেম থাকে। এই ঘটনাটাকে বলা হয় হোল ইলেকট্রন জোড় ঘটনা। এইটা। এখন ইলেকট্রন কোন দিকে যাবে? অ্যানোডের দিকে যাবে, আর হোল যাবে হচ্ছে ক্যাথোডের দিকে। এইবার আসো, আমরা যে অর্ধপরিবাহী আলোচনা করতেছি, সেই মেইন অর্ধপরিবাহী গুলো আমরা আলোচনা করবো। প্রথমে আসো এন টাইপ অর্ধপরিবাহী। এন টাইপ অর্ধপরিবাহী। নেগেটিভ থেকে এন আসছে, পজিটিভ থেকে পি আসছে। নেগেটিভ থেকে এন আসছে, পজিটিভ থেকে পি আসছে। এন টাইপ অর্ধপরিবাহী কখন হবে? যখন জার্মেনিয়াম বা সিলিকনের সাথে গ্রুপ 15 এর মৌল মিশানো হবে, তখন সেইটা আমার এন টাইপ অর্ধপরিবাহী তৈরি হবে। এটা খুব ইম্পর্টেন্ট। তখনই আমার এন টাইপ অর্ধপরিবাহী তৈরি হবে। তা পঞ্চযোজী মৌল বা গ্রুপ 15 এর মৌল কি কি ছিল? ওই যে আর্সেনিক, ফসফরাস, অ্যান্টিমনি, এগুলা। এগুলো অনেক বেশি তাপমাত্রা দিয়ে সেগুলো মিশাতে হয়। অ্যান্টিমনি বা আর্সেনিকের কয়টা করে যোজন ইলেকট্রন থাকে? 5টা তো যোজন ইলেকট্রন থাকে। সেগুলা জার্মেনিয়ামের 4টা বা সিলিকনের এগুলার সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে বন্ধন গঠন করে। তাই এখন দেখো, আর্সেনিকের 5টা, সিলিকনের 4টা, তাহলে আর্সেনিকের 4টা যদি সিলিকনের 4টার সাথে বন্ধন গঠন করে, তাহলে একটা মুক্ত ইলেকট্রন থেকে যাচ্ছে না? একটা কিন্তু মুক্ত ইলেকট্রন থেকে যাচ্ছে। ওই একটা মুক্ত ইলেকট্রনই, এই যে একটা ইলেকট্রন মুক্ত থাকে, এই ইলেকট্রন গুলা স্বাধীনভাবে ঘুরতে পারে, যার জন্য ওই এন টাইপটা বিদ্যুৎ পরিবহন করতে পারে। এই অপদ্রব্য থেকে, ওই যে মুক্ত ইলেকট্রনটা কোথা থেকে আসতেছিল? অপদ্রব্য থেকে আসতেছিল না? মানে তুমি যে আর্সেনিক মিশাচ্ছ, তুমি যে আর্সেনিক মিশাচ্ছ, আমি যদি তোমাকে এখানে দেখাই, চিত্রে আছে সম্ভবত, এইখানে দেখো, এই আর্সেনিক, আর্সেনিকের চারপাশে যে জার্মেনিয়াম গুলা, আর্সেনিকের চারপাশে জার্মেনিয়াম, আর্সেনিকের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, দেখো 4টা জার্মেনিয়ামের সাথে সমযোজী বন্ধন গ্রহণ করছে, এই একটা মুক্ত ইলেকট্রন রয়ে গেছে। এই ইলেকট্রনটা ঘুরে ঘুরে চারিদিকে ঘুরতে থাকে। তাহলে ফ্রি ইলেকট্রনের প্রবাহ, মুক্ত ইলেকট্রনের প্রবাহ মানে কি? বিদ্যুৎ প্রবাহ। আর এখানে এই জন্য বিদ্যুৎ পরিবহনটা হয়ে থাকবে। এই ইলেকট্রনটা কে দিচ্ছিল? আর্সেনিক দিচ্ছিল। আর্সেনিকটা কি ছিল? ডোপ্যান্ট বা অপদ্রব্য ছিল। তাহলে অপদ্রব্য হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ। এন টাইপ অর্ধপরিবাহিতে বা সেমিকন্ডাক্টরের দাতা গ্রুপ হচ্ছে অপদ্রব্য। কতটা স্বাধীন ইলেকট্রন থাকে এটা একটু মনে রাখবা। তাহলে এই জায়গাটাতে এন টাইপে কে বেশি তোমার ইলেকট্রন প্রবাহের জন্য দায়ী? এখানে তো কোনো হোল নাই, এখানে দায়ী হচ্ছে ইলেকট্রন। তাহলে এটাকে বলা হয় সংখ্যা গুরু বাহক বা গরিষ্ঠ, সবথেকে বেশি কে? তাহলে ইলেকট্রন। আর এখানে পজিটিভের তেমন কোনো ভূমিকা নাই, এই জন্য এটাকে বলা হয় সংখ্যা লঘু বা সংখ্যা লঘিষ্ঠ। ঠিক এর উল্টা পি টাইপে দেখো, আর এটা মনে রাখা সহজ। এন থেকে নেগেটিভ, তার মানে নেগেটিভ মানে কি? ইলেকট্রন, তাহলে ইলেকট্রনটা বেশি ভূমিকা পালন করবে। এরকম কোশ্চেন আসবে যে এন টাইপ অর্ধপরিবাহীতে সংখ্যা গুরু বাহক কে বা গরিষ্ঠ কে? কি বলে দিবা? এই বলে দিবা এন টাইপে এন যেহেতু নেগেটিভ, তাহলে নেগেটিভ ইলেকট্রন, নেগেটিভ চার্জ বা ইলেকট্রন গুলাই হচ্ছে আমার পরিবহনের জন্য দায়ী। ঠিক এর উল্টো হবে পি টাইপে। পি থেকে পজিটিভ, পজিটিভ বলতে কি বলছিলাম? হোল। এই ক্ষেত্রে হোলই হচ্ছে সংখ্যাগুরু বাহক। আর লঘু কি হবে? তাহলে ইলেকট্রন হবে। এখানে কি করতে হবে? আমার সিলিকন বা জার্মেনিয়ামের সাথে 13 নম্বর গ্রুপের মৌল আমরা মিশাই দিব। সিলিকন বা জার্মেনিয়ামের সাথে 13 নম্বর ইলেকট্রন আমরা মিশাই দিব। তাহলে দেখো, এরা যখন তুমি সিলিকন বা জার্মেনিয়ামের সাথে 13 নম্বর গ্রুপের মৌল মিশাই দিবা, একটু চিন্তা করো, এই হচ্ছে অ্যালুমিনিয়াম, 13 নম্বর গ্রুপের মৌল। তার সাথে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে একটা, দুইটা, তিনটা ইলেকট্রন থাকে।
এই যে ইলেকট্রন গুলা কার, অ্যালুমিনিয়ামের। এরা সিলিকনের সাথে সমযোজী বন্ধন গঠন করছে। তিনটা ইলেকট্রন তিনটা সিলিকনের সাথে বন্ধন গ্রহণ করতে পারে। এই তিনটা ইলেকট্রন মানে কি, ছয়টা হয়েছে। সিলিকন আরেকটা দিছো, এর কি আরেকটা ঘাটতি থেকে যাচ্ছে না অষ্টক পূর্ণ করতে গেলে। তার মানে কি এখানে পজিটিভ চার্জের সৃষ্টি হচ্ছে, হোলের সৃষ্টি হচ্ছে। এখানে পজিটিভ চার্জের সৃষ্টি হচ্ছে, বা আমরা যদি বলি এখানে হোলের সৃষ্টি হচ্ছে। তাহলে পি টাইপে এই জন্য হোলই হচ্ছে তোমার দায়ী পজিটিভ এই তড়িৎ পরিবহনের জন্য। অর্ধপরিবাহী নির্ভর করতেছে পি টাইপ হবে নাকি এন টাইপ নির্ভর হবে, সেটা নির্ভর করতেছে কোন গ্রুপের মৌল যুক্ত হচ্ছে সেটা। বিশুদ্ধ অর্ধপরিবাহীর যোজন ইলেকট্রনের চেয়ে অপদ্রব্যের যোজন ইলেকট্রনের সংখ্যা বেশি হলে এন টাইপ। দেখো এখানে এই কথাটার মানে কি, আর্সেনিক এবং জার্মেনিয়াম, জার্মেনিয়াম কি বিশুদ্ধ, এর ইলেকট্রন 4টা, আর্সেনিকের 5টা। এটাই বলছে যদি বিশুদ্ধ অর্ধপরিবাহী থেকে যেটা অপদ্রব্য হিসেবে মিশাচ্ছি তার ইলেকট্রন যদি বেশি থাকে তাহলে সেটা হবে এন টাইপ। আর বিশুদ্ধ অর্ধপরিবাহী থেকে যেটা আমরা মিশাচ্ছি তার ইলেকট্রন যদি কম থাকে সেটা হবে আমাদের পি টাইপ। এন টাইপ পি টাইপ এরা কিন্তু নিজেরা তড়িৎ নিরপেক্ষ। দেখো এন টাইপ এবং পি টাইপ এরা কিন্তু বস্তুতপক্ষে তড়িৎ নিরপেক্ষ, এরা নিজেরা তড়িৎ নিরপেক্ষ। এইটা আমরা আলোচনা করছি যে তাপমাত্রা বাড়লে পরিবাহের রোধ বাড়ে কিন্তু অর্ধপরিবাহের রোধ কম কেন। ভর ক্রিয়ার সূত্র, ভর ক্রিয়ার সংজ্ঞাটা একটু দেখো। তাপীয় সাম্য অবস্থায় মুক্ত ইলেকট্রন ঘনত্ব মুক্ত হোলের ঘনত্বর গুণফল ধ্রুবক। এই ধ্রুবক ইন্ট্রিনসিক অর্ধপরিবাহীর বাহকের ঘনত্বের বর্গের সমান। মানে একটা তাপীয় সাম্য অবস্থা যদি থাকে, মুক্ত ইলেকট্রন ঘনত্ব যেটা এন বলতেছে এবং মুক্ত ইলেকট্রন ঘনত্বের গুণফল ধ্রুবক, তার মানে এন পি সমান একটা কনস্ট্যান্ট আসবে। এই কনস্ট্যান্ট পদটা কি বলতেছে, ইন্ট্রিনসিক অর্ধপরিবাহী মানে বিশুদ্ধ অর্ধপরিবাহীর বাহক ঘনত্বের বর্গের সমান। এটা কার বলছে, এটা বাহক ঘনত্ব তার বর্গের সমান। এটা নতুনটা, পুরাতন বইগুলোতে এই জিনিসটা ছিল না, একটু এটা মনে রাখো। এটা যদি তুমি ধ্রুবক পদ নাও। দেখো এখানে কোশ্চেন আছে যে একটা অর্ধপরিবাহীতে এত ঘনত্বের সমসংখ্যক ইলেকট্রন হোল রয়েছে, বিশেষ ধরনের অপদ্রব্য মিশ্রণের ফলে অর্ধপরিবাহী ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়ে এত হয়েছে। ডোপিং এর ফলে কি ধরনের অর্ধপরিবাহী পাওয়া যাবে, ডোপিং এর ফলে কি ধরনের অর্ধপরিবাহী পাওয়া যাবে। তো দেখো এইখানে সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে এবং হোল রয়েছে, দেখো এই কথাটা সমসংখ্যক ইলেকট্রন ও সমসংখ্যক হোল রয়েছে। এরপরে অপদ্রব্য হিসেবে ইলেকট্রন মেশানো হয়েছে, ইলেকট্রনের ঘনত্ব বাড়ছে। ইলেকট্রনের ঘনত্ব বাড়া মানে কি, নেগেটিভ চার্জ বাড়া, নেগেটিভ চার্জ মানে সেটা কোন পরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী। ঠিকই কোশ্চেন। এরপরে বলছে অর্ধপরিবাহী নতুন হোল ঘনত্ব বের করো। এখানে আমরা বলছি এনপি সমানুপাতিক, এনপি সমান কে, কে সমান হতে এন স্কয়ার, তার মানে আমরা বলতে পারি এনপি সমান এন আর স্কয়ার, এনপি সমান এন আর স্কয়ার। এইখান থেকে তোমার পিটা বের করতে হবে। এরপর আসে তোমার জাংশন ডায়োড। ডায়োড কি, ডায়োড হচ্ছে একটা পি টাইপ ও একটা এন টাইপ এক্সট্রিনসিক অর্ধপরিবাহী গুলা দুইটা একসাথে যোগ করলে পিএন বা এনপি যে জাংশন তৈরি হয় এটাকেই বলা হয় জাংশন ডায়োড। মানে অর্ধেক থাকবে পি টাইপ বাকি অর্ধেক থাকবে এন টাইপ, এটাই হচ্ছে তোমার জাংশন ডায়োড। এখন এইখানে আবার দুইটা টার্ম চলে আসে, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা আছে রিভার্স বায়াস। এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে জেনার ভোল্টেজ বা নিবৃত্তি বা নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ার, এই জিনিসগুলো বলা যায়। এখন
তার আগে আমরা কতগুলো জিনিস জানি। ধরো এই পিএন জাংশন হলো, পিএন ডায়োড হলো, পি তে কি বেশি থাকে, হোল বেশি থাকে। এন এ কি বেশি থাকে, এন ইলেকট্রন বেশি থাকে, এটা আমরা জানি। তো যখন তুমি দুইটা যুক্ত করে দিবা, এন আর পি যখন তুমি যুক্ত করে দিবা, তখন ইলেকট্রন কি একটা থেকে অন্যদিকে যাবে ব্যাপন ক্রিয়ার জন্য। যখন যুক্ত হয়ে যাবে তখন এন টাইপ বা এন টাইপ অর্ধপরিবাহী ইলেকট্রন গুলা হোল দ্বারা বা নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ দ্বারা আকর্ষণ হবে, হয়ে জাংশনের দিকে ছুটে যাবে। কোন প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়ায়। সেম ভাবে পি অঞ্চলে যে হোল আছে তারা আবার ইলেকট্রনকে আকর্ষণ করবে, আকর্ষণ করে যেখানে দুইটা মিলছে, ধরো এই জায়গাটাতে দুইটা মিলে গেছে, এই জায়গাটাতে দুইটা মিলে গেছে, ওই একে অপরের দিকে যাইতে থাকবে, যেখানে মিলছে সেই দিকে যাইতে থাকবে। তাহলে পি অঞ্চল, পি অঞ্চল থেকে হোল, হোল চলে যাবে। পি অঞ্চলে কি থাকে, বেশি হোল থাকে না, এই হোল গুলা চলে যাবে। তাহলে এখানে কি নেগেটিভ বেশি তৈরি হবে। পি অঞ্চলের হোল গুলা আবার, হ্যাঁ, পি অঞ্চল থেকে তাহলে হোল গুলো গেলে এখানে নেগেটিভ তৈরি হবে, আর এখান থেকে পজিটিভ ইলেকট্রন গুলো যদি এখানে চলে আসে, তাহলে এখানে কি তৈরি হবে, সেই পজিটিভ চার্জ তৈরি হবে। তাহলে একে অপরকে শেষমেশ নাকচ করে দিবে, নিরপেক্ষ হয়ে যাবে। এন টাইপের যে পরমাণু থেকে ইলেকট্রন জাংশনের দিকে আসবে, তাহলে সেইগুলা পজিটিভ চার্জ হবে এখানে। এইভাবে আলটিমেটলি সেই নিউট্রাল হয়ে যায় একটা ডায়োডে। তাহলে পি অঞ্চল থেকে আসতেছিল আমার মোট পজিটিভ আয়ন, আর এন অঞ্চল থেকে আসে মেইনলি আমার নেগেটিভ আয়ন। আস্তে আস্তে মাঝখানে এসে যেখানে মিলিত হয় ওই জায়গাটাতে একটা লেয়ার সৃষ্টি হয়। ওই লেয়ারের বেদটা একটু মুখস্থ করতে হবে। ওই লেয়ারটাকেই বলা হয় ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চল। ডিপ্লেশন লেয়ার বলা হয় বা নিঃশেষিত অঞ্চল বলা হয়। তাহলে এখানে দেখো পি, এখান থেকে দেখো হোল যাচ্ছে এখানে, আর এখান থেকে দেখো ইলেকট্রন আসতেছে এন টাইপ থেকে। মাঝখানে এই অঞ্চলটাই হচ্ছে নিঃশেষিত অঞ্চল, যেখানে পজিটিভ ইলেকট্রন চার্জ মিলে গেছে। ডায়েটকে এইভাবে প্রকাশ করতে হয়, পি এন। এন বলতে একটা দাগ, আর পি বলতে একটা মাথা। আর এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছ, প্রাচীরটাকে বলা হয় জাংশন প্রাচীর। এই জাংশন প্রাচীর বা বিভব প্রাচীর বা বিভব পার্থক্য অঞ্চল বলা হয়। এর মান 0.1 থেকে 0.3 এর মধ্যে, সিলিকনের জন্য একরকম, জার্মেনিয়ামের জন্য আরেক রকম। জাংশন ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহ কোনো একদিকে খুব সহজ হতে পারে, কিন্তু উচ্চতার বহিঃভোল্টেজ প্রয়োগ ছাড়া বিপরীত দিকে যেতে পারে না। এটা পরে। ডায়োড কি কেবল রেকটিফায়ার বর্তনীতে বা এসি বা ডিসি কে আনার কাজের জন্য ব্যবহার হয় না, অন্য কোথাও ব্যবহার করা হয়? এসি কে ডিসি করতে আরো কয়েকটা জিনিস দেখো, এখানে লেখা আছে, এই কাজে করতে গেলে ডায়োড থেকে ব্যবহার করা হয়। ডোপিং করলে পরিবাহিতা কেন বাড়ে? ডোপিং করলে পরিবহন ধর্ম বেড়ে যায়, কারণ তোমার মুক্ত ইলেকট্রন ঘনত্ব বাড়ে। এখন আসো এখানে বায়াস, সম্মুখী বায়াস বা ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস, দুই ধরনের বায়াস এখানে আছে। এই বায়াসিংটা খুব ভালো করে বুঝতে হবে। বায়াসিংটা খুব কঠিন কিছু না, একদম সহজ ভাবে মনে রাখতে হবে। একটু খেয়াল করো, আমি এইখান থেকে দেখাই একটু বলি। পজিটিভ চার্জ মানে পি টাইপ যদি ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে, তাহলে সেটাকে বলা হবে সম্মুখী বায়াস বা ফরওয়ার্ড বায়াস। সম্মুখী বায়াস বা ফরওয়ার্ড বায়াস। আর যদি বিমুখী চোখ কখন হবে, যখন পি টাইপটা নেগেটিভের সাথে যুক্ত থাকবে। তাহলে স্বাভাবিকভাবে সম্মুখী বায়াস কখন হবে, যখন পি টাইপটা ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে। সম্মুখী যোগ প্রয়োগের ক্ষেত্রে ব্যাটারির ধনাত্মক প্রান্ত পি টাইপের সাথে, নেগেটিভ প্রান্ত এন টাইপের সাথে যুক্ত থাকবে, এটাকেই বলবো আমরা ফরওয়ার্ড বায়াস। এখানে কতগুলো ঘটনা আছে দেখো। এই জায়গায় কি হবে তোমার, পি টাইপের যে হোল গুলো আছে সেই হোল গুলো ইলেকট্রনের দিকে যাবে, আর এন টাইপের যে ইলেকট্রন গুলো আছে সেগুলো হোলের দিকে আসবে। এইটাই তো ঘটনা, তো এইটাই। দেখো,
যখন তুমি এখানে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করে দিবা এই পি টাইপটাকে, এটা ব্যাটারি পজিটিভ প্রান্ত, এখান থেকে তড়িৎ পরিবহন হবে, এই তড়িৎ প্রবাহ শুরু হবে। তড়িৎ প্রবাহ শুরু হলে ব্যাটারির যে পজিটিভ প্রান্ত, সেই পজিটিভ প্রান্ত পি টাইপ বস্তুর সাথে যুক্ত হওয়ার জন্য ব্যাটারির যে পজিটিভ প্রান্ত সেইগুলা ইলেকট্রন গুলাকে কোন দিকে টানবে? ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানবে। দেখো ব্যাটারি পজিটিভ প্রান্ত এটা, তাহলে এই যে এন টাইপের যে ইলেকট্রন গুলো আছে সে এটা এইভাবে নিজের দিকে টানবে। আর এটা যেহেতু ব্যাটারি নেগেটিভ প্রান্ত, এটা যেহেতু ব্যাটারি নেগেটিভ প্রান্ত, এই হোল গুলা কি করবে, সেই ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে নিবে। পি টাইপ বস্তুর দিকে এবং ঋণাত্মক প্রান্ত, কি বলতেছে, সম্মুখী ঝোঁকে ব্যাটারির পজিটিভ প্রান্ত পি টাইপ বস্তুর দিকে, ব্যাটারির পজিটিভ প্রান্ত পি টাইপের সাথে যুক্ত। ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত, সেখানে হোলগুলা কোন দিকে থাকতেছে, হোলগুলা তোমার ডান দিকে মানে এন টাইপ বস্তুর দিকে টানবে। তো হোলগুলা যদি তোমার এই ইলেকট্রনের দিকে আসে, তাহলে কি কোন দিকে যাবে মূলত, আগে তো এন টাইপের যে ইলেকট্রন গুলো আছে সেই দিকে আগে লাগবে। তাহলে এখানে যদি তোমাকে আমি একটু সামারি করি, দেখো কি হচ্ছে মূলত, এই জায়গা থেকে তোমার পি টাইপ থেকে হোলগুলা আসতেছে নেগেটিভের দিকে, এন টাইপ থেকে ইলেকট্রন গুলো আসতেছে পজিটিভের দিকে। তার মানে এই যে ধনাত্মক যে হোলগুলা সেটা নেগেটিভ প্রান্ত দ্বারা আকৃষ্ট হচ্ছে, আর ইলেকট্রন গুলা পজিটিভ প্রান্ত দ্বারা আকৃষ্ট হচ্ছে। এইটাই মেইন কথা। এইভাবে তড়িৎ প্রবাহ চলতেই থাকে। এখন তাহলে দেখো এই মাঝখানে যে লেয়ারটা কি থাকবে, দেখো এখান থেকে হোল এই পাশে আসতেছে, ইলেকট্রন এই পাশে আসতেছে, তাহলে মাঝখানে কিন্তু লেয়ারটা থাকতেছে না, মানে দেওয়ালটা থাকতেছে না। তড়িৎ প্রবাহ হতে হতে দেওয়ালটা থাকতেছে না। তাহলে সম্মুখী বায়াসের ক্ষেত্রে নিঃসরিত অঞ্চল কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে। বৈশিষ্ট্য কি, পি টাইপ এখানে যেহেতু হবে, তাহলে এখানে এগুলো সব প্রথম কয়েকটা সব সেম। এখানে এটা মনে রাখতে হবে, মিলি অ্যাম্পিয়ার, বিভব পার্থক্য বাড়ালে তড়িৎ প্রবাহ বাড়বে, আর সরলরেখা পাওয়া যাবে না, নিঃশেষিত অঞ্চলটা কমবে। সম্মুখী বায়াসে নিঃশেষিত অঞ্চল কমে, আর বিমুখী বায়াসে নিঃশেষিত অঞ্চলটা বেড়ে যায়, এটাই ইম্পর্টেন্ট। বিপরীত বায়াসে এটা বেড়ে যায়, কেন বেড়ে যায়, এখানে দেখো, এখানে কি বলছে, ব্যাটারি নেগেটিভ প্রান্ত পি টাইপের সাথে থাকবে, পজিটিভ প্রান্ত থাকবে এন টাইপের সাথে। তাহলে কি বিপরীত ভোল্টেজের জন্য সিস্টেম, এন টাইপের যে ইলেকট্রন গুলো আছে সেগুলো এই ব্যাটারি পজিটিভ দিকে আসবে, আবার এই নেগেটিভ প্রান্তর দিকে কি হোল গুলো আসবে, তাহলে মাঝখানে লেয়ারটা কি বড় হতে থাকবে না। আবার দেখো, এন টাইপের বেশি থেকে ইলেকট্রন গুলো এই পাশে ব্যাটারি পজিটিভ প্রান্ত ছিল সেই দিকে বেশি টানবে, আর এই পাশে ছিল নেগেটিভ প্রান্ত, এখানে ছিল হোল গুলো এদিকে বেশি টানবে, তাহলে মাঝখানে লেয়ারটা কি বড় হয়ে যাবে। একে অপরকে কিন্তু ক্রস করতেছে না, এটা এদিকে আসতেছে এটা এদিকে আসতেছে, তাহলে মাঝখানে লেয়ারটা কিন্তু আলটিমেটলি বড় হয়ে যাবে। তার মানে কি, এই মাঝখানে যে দেয়াল, সেই দেয়ালটা বেড়ে যাবে। বিপরীত বায়াসে নিঃসরিত অঞ্চলটা কি হবে, বেড়ে যাবে, যার জন্য এখানে তড়িৎ পরিবহনটা হয় না। জাংশনের প্রশস্ততা বৃদ্ধি পায়, যার জন্য এখানে তড়িৎ পরিবহন হয় না। নিঃসরিত অঞ্চল কি হবে, নিঃসরিত অঞ্চলটা বিপরীত বায়াসে থাকবে, তখন ব্যাপন বন্ধ হয়ে যায়, নিঃসরিত অঞ্চলটা আস্তে আস্তে প্রসারিত হতে 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 একসময় ভেঙে যায়। আর এটা ছিল মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার। বিভব একটা নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি করলে প্রবাহ মাত্রা পরিবর্তন হয় না। ডায়োডের পি টাইপ অঞ্চলকে বলা হয় অ্যানোড, এন টাইপ অঞ্চলকে বলা হয় ক্যাথোড।
এখন একটা জিনিস দেখো তো, এই জিনিসটা দিয়ে তুমি অনেক সৃজনশীল সলভ করতে পারবা। আমরা যে এখানে চিত্রটা নিয়ে কথা বলতেছিলাম, এই চিত্রে ইলেকট্রনটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, এর আগে চিত্রটা দেখো, আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। এখানে ইলেকট্রনটা তোমার ব্যাটারির এই যে পজিটিভ প্রান্ত, সেই পজিটিভ প্রান্ত থেকে বের হচ্ছে, এই পজিটিভ প্রান্ত থেকে বের হয়ে পি এর এখানে আসছে। তাহলে ইলেকট্রনটা, এই ইলেকট্রন বলছি, তড়িৎ পরিবহনটা মূলত হচ্ছে পি থেকে এন এ। তাহলে কি মনে রাখবা, পি থেকে এন হচ্ছে তড়িৎ পরিবহন বা প্রবাহ হবে। আর এন টাইপ থেকে পি টাইপের দিকে তাহলে ইলেকট্রন প্রবাহ হবে। তাহলে এইগুলা দিয়ে আমরা ট্রানজিস্টর চিনতে পারবো। ট্রানজিস্টর আমাদের পড়া আলোচনা, সেখান থেকে আমরা ট্রানজিস্টর চিনতে পারবো। এই এইটুকু দিয়ে শুধু এতটুকু মনে রাখতে হবে, এন এন পি এন এন পি এন এন পি। এখন এইটা পড়ার আগে আগে আমরা একটু সম্মুখী ঝোঁক বিমুখী ঝোঁকের এক্সাম্পল গুলো একটু দেখি। কি কি সম্মুখী ঝোঁক থাকতে পারে, বিমুখী ঝোঁক থাকতে পারে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমি একটু বলে দিই, যেটা তোমরা এমসিকিউ সলভ করবে এবং এখান থেকে সৃজনশীল দিতে পারে। যদি জটিল সৃজনশীল করে, তাহলে এই টপিক গুলো থেকে দিবে, এই টপিক গুলো থেকে দিবে। যে সম্মুখী ঝোঁক, যেটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস, আর বিমুখী ঝোঁক, যেটাকে আমরা বলি রিভার্স বায়াস। এটা ধরো পি টাইপ, এটা তোমার পি টাইপ, এটা এন টাইপ। এটা বোঝা যাচ্ছে এটা ব্যাটারি পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এখানে এটা আমার ব্যাটারি পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। এইখানে আমরা দিলাম এন টাইপ আর এটা দিলাম পি টাইপ। তাহলে দেখো, আমরা বলছি যদি পি টাইপটা ব্যাটারি পজিটিভের সাথে যুক্ত থাকে, তাহলে সেটাকে বলি আমরা ফরওয়ার্ড বায়াস, তাই না? ফরওয়ার্ড বায়াস বলে থাকি। এই জায়গাটা তোমার এইভাবেই কোশ্চেনে থাকবে এমন কিন্তু না, এইটা তোমার ঘোরায়ও থাকবে। কিভাবে থাকতে পারে দেখো, তোমার এরকম তীর চিহ্নের মতো করেও থাকতে পারে। এই যে বড় ত্রিভুজের মতো যে অংশটা দেখতে পাচ্ছ, এটা সর্বদা পি টাইপ, এন্ড এটা সর্বদা এন টাইপ। এখানে পজিটিভের সাথে তোমার পি টাইপ আছে, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস। আর এইখানটাতে যদি আমরা চেঞ্জ করে দিই, এটা নেগেটিভ, এটা পি টাইপ, এন টাইপ। তো এটা হচ্ছে আমার রিভার্স বায়াস, এটা হচ্ছে রিভার্স বায়াস। আর এখানে এরকম যদি হয়, তাহলে আরেকটা জিনিস এখান থেকে তুমি মনে রাখবে, দেখো পজিটিভের সাথে পি টাইপ যুক্ত, তার মানে এইটা হবে তোমার কি হাই ভোল্টেজ, উচ্চ বিভব। পি টাইপের যে পাশটা সেটা হবে কি উচ্চ বিভব। আর এন টাইপের যে পাশটা, যেহেতু সেটা নেগেটিভের সাথে যুক্ত, তাহলে সেটা হবে তোমার নিম্ন বিভব। সেম ভাবে এবার তাহলে এইখানে তোমার কোনটা হবে, এখানে কোনটা হবে, এখানে তোমার এন টাইপ যেটা, এইটাই হবে উচ্চ বিভব, কারণ সেটা এখানে পজিটিভ যুক্ত আছে। আর এইটাই হয়ে যাবে কিন্তু তোমার নিম্ন বিভব, এইটাই হবে তোমার নিম্ন বিভব। যদি এবার ম্যাথ করবে কিভাবে, এরকম যদি ফরওয়ার্ড বায়াসে থাকে,
যদি এখানে তোমার ফরওয়ার্ড বায়াসে থাকে। এই ফরওয়ার্ড বায়াসে থাকলে এখানে তোমার ডায়োড দুই প্রকার আছে, একটা হচ্ছে আদর্শ ডায়োড, আর একটা হচ্ছে আদর্শ ডায়োড না, মানে সিলিকন জার্মেনিয়াম। একটা আছে কি আদর্শ ডায়োড, আর একটা অনাদর্শ ডায়োড যদি সিলিকন জার্মেনিয়াম থাকে। আদর্শ ডায়োড এর ক্ষেত্রে যদি তোমার এটা ফরওয়ার্ড বায়াসে থাকে, আদর্শ ডায়োডের ক্ষেত্রে যদি তোমার এটা ফরওয়ার্ড বায়াসে থাকে, তখন এখানে তোমার দিতে হবে শর্ট সার্কিট। ওই ডায়োড যেখানে থাকবে ওই ডায়োডের জায়গায় দিতে হবে শর্ট সার্কিট, মানে এখানে এর কোনো মান থাকবে না। সিলিকন যদি থাকে তাহলে এর পরিবর্তে দিতে হবে। আচ্ছা, আমি আরেকটু ছোট্ট ডিটেলস দেখাই এখানটাতে। এটা কোশ্চেন আসবে, এমসিকিউ আসবে। এই জায়গায় তোমার ব্যাটারি থাকবে। যদি তোমার এটা সিলিকন অথবা জার্মেনিয়াম হতো, সিলিকন জার্মেনিয়াম হলে ওটার পরিবর্তে এখানে তোমার ব্যাটারি দিতে হবে। ওটার পরিবর্তে তোমাকে ব্যাটারি দিতে হবে। ব্যাটারি বলতে যদি সিলিকন থাকে তুমি 1.1 দিবা, ওই 1.1 বলছি, 0.7 দিবা। সিলিকন থাকলে এই মানটা কত হয়ে যাবে, 0.7। যদি জার্মেনিয়াম থাকে তখন তুমি এখানে 0.3 দিবা। এটা পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, আর এই ব্যাটারিটা কিন্তু আগে থেকে দেওয়া থাকবে। আদর্শ ডায়োড হলে সেখানে শর্ট সার্কিট হবে কোন বায়াসে, ফরওয়ার্ড বায়াসে। রিভার্স বায়াস যদি থাকে, আদর্শ ডায়োড যদি দেখো, আদর্শ ডায়োড বলতে কি শুধু এরকম D1 D2 এরকম থাকবে, অথবা এই চিত্র থাকবে, কোনোভাবে সিলিকন জার্মেনিয়াম অথবা কোনো মান দেওয়া থাকবে না। মান দেওয়া অথবা সিলিকন জার্মেনিয়াম না থাকলে সেটা বুঝে নেবে আদর্শ ডায়োড। যখন বিমুখী চোখ ছিল তখন আমার কি ছিল, এই প্রান্তটা নেগেটিভ প্রান্ত ছিল, এটা পজিটিভ প্রান্ত লিখছি। তো সেই ক্ষেত্রে আদর্শ ডায়োড যদি হয় সেখানে তোমার ওপেন সার্কিট দিতে হবে, মাঝখানে ফাঁকা হবে। সিলিকন বা জার্মেনিয়াম হলে সব ওপেন সার্কিট। রিভার্স বায়াস হলেই ওপেন সার্কিট, রিভার্স বায়াস হলেই ওপেন সার্কিট, এটা মনে রাখবা। মানে বাদ হয়ে যাবে এটা ওই জায়গাটা। আর আদর্শ ডায়োড ফরওয়ার্ড বায়াস হলে এখানে তোমার হয়ে যাবে শর্ট সার্কিট। এবার আসলে আমরা বায়াস চিনবো কিভাবে। বায়াস চিনবো কিভাবে, বা কোনটা কোন বায়াস হবে, কোনটা ফরওয়ার্ড বায়াস হবে, কোনটা রিভার্স বায়াস হবে। দেখো, চিনার উপায় একদম সহজ। এক নাম্বার উপায়, ধরো এই একটা ডায়োড দেওয়া হয়েছে, এখানে তোমার হাই ভোল্টেজ থাকবে, এখানে তোমার লো ভোল্টেজ থাকবে। এইটা এইটা হবে কি তোমার তাহলে ফরওয়ার্ড বায়াস, সম্মুখী ঝোঁক। কিন্তু এই পাশে নিম্ন হয়ে গেল, এই পাশে উচ্চ হয়ে গেল, মানে পি টাইপটা যদি তোমার হাই ভোল্টেজের সাথে থাকে তাহলে সেটা হবে তোমার ফরওয়ার্ড বায়াস, নতুবা এইটা হয়ে যাবে তোমার রিভার্স বায়াস। এইটা হচ্ছে তোমার সূত্র, এটা হচ্ছে তোমার সূত্র। এবার আসো আমরা একটু প্র্যাকটিস দেখি, কতগুলো প্র্যাকটিস দেখতে পারি। এইখানে তোমার দেওয়া আছে 5 ভোল্ট, আর এখানে তোমার ভূমির সাথে যুক্ত, তার মানে 0 ভোল্ট। ভূমির সাথে যুক্ত তো নিশ্চয়ই হয়ে যায়। তাহলে হাই ভোল্টেজ এই পাশে আছে, এটা পি টাইপ যুক্ত, তার মানে এই দিক থেকে এদিকে তড়িৎ পরিবহন হলে এটা কোন বায়াস হবে, ফরওয়ার্ড বায়াস না? কারণ দেখো, শুধু এটুকু মনে রাখবা, পজিটিভ প্রান্ত কিন্তু সব ভুলে যাবা। উচ্চ বিভব থাকবে পি টাইপের সাথে তাহলে সেটা ফরওয়ার্ড বায়াস, উচ্চ বিভব থাকবে পি টাইপের সাথে তাহলে সেটা হবে ফরওয়ার্ড বায়াস। এইটুকু মনে রাখবা, এইটুকু মনে রাখতে পারলে আর কিছুই দরকার নাই। তো এইটুকু মনে না রাখলে সব ভুল। এখানে ধরো -3 ভোল্ট, এটা ভূমির সাথে যুক্ত, তাহলে কি হবে বলো, রিভার্স বায়াস না? কারণ এখানে কি এটা উচ্চ বিভব, এটা -3, আর এটা কি 0 বিভব না, ভূমির সাথে যুক্ত, মানে তো 0 বিভব। -3 বড় নাকি 0 বড়, 0 বড়।
জিরোটা কোন প্রান্তের সাথে আছে, এন টাইপের সাথে আছে, তার মানে এটা রিভার্স বায়াস, এটা হবে আমার রিভার্স বায়াস। তারপরে তোমার এখান থেকে এরকম থাকতে পারে, এখানে ধরো 5 ভোল্ট দেওয়া আছে, এখানে তোমার একটা ডায়োড দেওয়া আছে, আর এই প্রান্তে 3 ভোল্ট আছে। দেখো এইটা তো উচ্চ, যেহেতু পাস, এটা আছে পি টাইপের সাথে, তার মানে এটা হবে তোমার ফরওয়ার্ড বায়াস। তো এইভাবে ফরওয়ার্ড রিভার্স চিনতে হবে, এইভাবে ফরওয়ার্ড এন্ড রিভার্স চিনতে হবে। এবার এইখান থেকে আমরা কিছু ম্যাথ করতে পারি, এই জায়গা থেকে আমরা কিছু ম্যাথ দেখি, এমসিকিউ থাকবে এখান থেকে, এমনকি সৃজনশীলও থাকতে পারে। আচ্ছা, এইটা ধরো এখানটাকে আমরা নিলাম, ধরো তোমার এই যে দেওয়া আছে 10 ভোল্ট, এটা দিলাম আমি সিলিকন ডায়োড, এটা আমি দিলাম জার্মেনিয়াম ডায়োড। এইটা ধরো তোমার দেওয়া আছে 2 কিলোওয়াট, মানে 2 কিলো ওহম, আর এই রোডটা তোমার দেওয়া আছে 5 কিলো ওহম, এন্ড এইটা তোমার দেওয়া আছে 1 কিলো ওহম। এখান থেকে তোমার বের করতে হবে, কি বের করতে হবে, এই কারেন্ট কত এইটা, আর ধরো এখানে তোমার আউটপুট কত হবে, বিভব কত হবে, এটা বের করতে হবে। তো আগে তোমাকে এই জিনিসটা সলভ করতে হবে, এটা কারশফের সূত্র দিয়ে তোমাকে মেইনলি সলভ করতে হবে, কারশফের সূত্র দিয়ে এটা সলভ করতে হবে। সেজন্য কি করণীয়, এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের ওই যে কোন কোন বায়াসে আছে সেটা দেখা, দেখার পরে আমাদের করে ফেলতে হবে যে কোন বায়াসে থাকলে ওপেন সার্কিট শর্ট সার্কিট কখন কি হবে সেইগুলা, ওইটা করে ফেলতে হবে। তাহলে আমার মোটামুটি তো বলতে পারি এই জিনিসগুলো আমার বাদ হয়ে যাবে, এই ডায়োড দুইটা আমার বাদ হয়ে যাবে। ডায়োড দুইটা তুমি এখানে বাদ দিয়ে দাও। এবার একটু আসো, খেয়াল করো, 10 ভোল্ট হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ কি সিলিকনের, এটা পি টাইপের সাথে যুক্ত আছে, তার মানে কি ফরওয়ার্ড বায়াস। হাই ভোল্টেজ উচ্চ বিভব ফরওয়ার্ড বায়াসে আছে, এই পি টাইপের সাথে আছে ফরওয়ার্ড বায়াস, এবং এটা কি সিলিকন দেওয়া আছে, তার মানে এটা আদর্শ ডায়োড না। তার মানে এখানে আমরা ব্যাটারি দিব, এখানে বলে আসছিলাম না, দেখো, যদি আদর্শ ডায়োড হয় তাহলে শর্ট সার্কিট, আদর্শ ডায়োড না হলে সেখানে আমরা ব্যাটারি দিয়ে দিব। তো এখানে তো আদর্শ ডায়োড না, যদি সিলিকন না দেওয়া থাকতো তাহলে এটা আদর্শ হয়ে যেত। তাহলে এখানে তুমি একটা ব্যাটারি দিবা, তাহলে ব্যাটারি বলতে কত, সিলিকনের জন্য 0.7, তাহলে এইখানে এই 0.7 এর একটা ব্যাটারি দিয়ে দিবা। সেম ভাবে জার্মেনিয়ামে তো তোমার ফরওয়ার্ড বায়াসে ছিল, জার্মেনিয়ামে ফরওয়ার্ড বায়াসে ছিল, এখানেও তোমাকে একটা ব্যাটারি দিতে হবে। তাহলে এই ব্যাটারিটা হচ্ছে 0.7, আর এই ব্যাটারিটা হচ্ছে 0.3, এটা হচ্ছে 0.3 ভোল্ট, এটা 0.7 ভোল্ট। এরপরে আরেকটা কাজ আছে, এখান থেকে তুমি সিম্পল একটা হিসেব করবা। এখানে এই যে 10 ভোল্ট, 10 ভোল্ট মানে কি, এটা তুমি একটা ব্যাটারির মাধ্যমে যুক্ত করতে পারো, এখানে একটা ব্যাটারি দিতে পারো, একই কথা, দিয়ে এটা এখানে যুক্ত করে দাও। এটা 10 মানে কি, এটা পজিটিভ প্রান্ত 10, আর এখানে তুমি -10 দিতে পারো, বা এখানে তুমি 10 ভোল্ট এখানে দিয়ে দাও, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এই 10 এর পরিবর্তে একই কথা, কিন্তু এই 10 এখানে দাও, এখানে দাও, একই কথা। আমাদের হিসাবের সুবিধার জন্য আমি এটা দিতে যাচ্ছি, এটা আমরা দিতে চাচ্ছি। এইবার তুমি এখানে কারশফ অ্যাপ্লাই করো, এই ধরো তুমি এইদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাও, ঘড়ির কাঁটার দিকে যাও, এখানে তুমি ঘড়ির কাঁটার দিকে যাও। তা তুমি যদি এখানে ঘড়ির কাঁটার দিকে যাও, যেখানে একটা প্রান্ত থেকে শুরু করতে হবে, তুমি এই প্রান্ত থেকে শুরু করো। এই প্রান্তে এই ব্যাটারির কোন প্রান্ত পাচ্ছ, পজিটিভ প্রান্ত,
তার মানে 0.7। এরপরে আসো এই 2 কিলো ওহম, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আই পরিমাণে কারেন্ট, এই লুপের কারেন্ট ধরো তুমি আই, 2000 ইন্টু আই প্লাস এই ব্যাটারি কি 0.3 প্রান্ত, সেই 0.3 প্রান্ত দিয়ে দিবা। তারপরে আবার 5 আসতেছে, 5 ইন্টু 1000 ইন্টু আই কারেন্ট আসতেছে। এরপরে আবার 1 কিলো ওহম, সেটারও কত, সেটার মধ্য দিয়েও আমার আই কারেন্ট আসতেছে। এরপরে আসো 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 আসো। এবার দেখো এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত -10 ইকুয়াল 0। এটা কি আমাদের কার্শফের সূত্র ছিল? এটাই কি কার্শফের সূত্র ছিল? তাহলে এখানে কত থাকে? 0.3 0.7 অন থাকে, তাহলে -9 থাকে এখানে। তাহলে 5 আর 2 7 আর 1 8, 8000 আই, 8000 আই এটা সমান কত থাকতেছে? 9 থাকতেছে। তাহলে আই সমান 9 বাই 8000 অ্যাম্পিয়ার। এত অ্যাম্পিয়ার আসবে আয়ের মান, আয়ের মান এত অ্যাম্পিয়ার আসবে। মানে এখানে তুমি যদি এভাবে লিখো 9/8 মিলি অ্যাম্পিয়ার লিখতে পারো। 1000 দিয়ে যদি এখানে গুণ করে দাও তাহলে মিলি পেয়ে যাবো আমরা এখানে। এত মিলি অ্যাম্পিয়ার পাইলাম। তাহলে আই কিন্তু বের করা হয়ে গেছে, এখন দরকার ভি বের করা। এখন দরকার তোমার ভি বের করা। এখন এই ভিটা আমরা কিভাবে বের করব? ভি আমরা কিভাবে বের করব? ভিটা কোথায় আছে দেখো, এই প্রান্তে না? এই এই রোধের, এই যে 1 কিলো ওহম, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য না এটা? তাহলে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কি? ভি আউটপুট মাইনাস জিরো। এই ভূমির সাথে যেটা যুক্ত থাকে তা তো জিরো হয়ে থাকে, জিরো। এটা সমান কত? আই ইন্টু আর 1 কিলো ওহম। আই এর মান তো 9/8 বের করছি। এখন 9/8000 নিবা এখানে, যেহেতু এখানে মিলি। এরপরে বিভবটা নিবা কত? এখানে বিভব কত? বিভব বলতেছি আর 1 কিলো ওহম মানে 1000। তার মানে সেই 9/8 আসে। তাহলে এখানে 9/8 ভোল্ট হবে। এখন দেখো আমরা আরেকটা ডায়োডের ম্যাথ করব, ম্যাথ করে আমরা বলতে পারি এখানে এই টপিকটা আমরা স্কিপ করব। দেখো এইখানে ধরো তোমার এই প্রান্ত, এই প্রান্ত তুমি এখান থেকে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত বলতে পারো। তোমার এখানে দেওয়া আছে 15 ভোল্ট, এখানে তোমার দেওয়া আছে সিলিকন, এখানে আমি বললাম জার্মেনিয়াম দেওয়া আছে, এটা এটাও তোমার দেওয়া আছে সিলিকন, এটা তোমার সিলিকন দেওয়া আছে। এবং এইখানটাতে তোমার একটা রোধ আছে, ধরো 2 কিলো ওহম রোধ আছে। আর এই জায়গাটাতে তোমার একটা আছে 3 কিলো ওহম আছে। এখান থেকে তোমার বের করতে বলে এই জায়গায় বের করতে বলবে, এইখানটাতেই বের করতে বলে, যেহেতু এই ভূমির সাথে যেটা যুক্ত থাকে এই রোধের সাথে বের করতে বলে। আর কি বের করতে বলবে? মূল কারেন্ট কত। তাহলে এই ক্ষেত্রে আমার করণীয় কি হবে? দেখতে হবে কোন ডায়োডটা কোন বায়াসে আছে, কোন ডায়োডটা কোন বায়াসে আছে। তাহলে এবার তুমি একটু আঁকো, একটু রাফ মতো করো। এইখানে আমি ব্যাটারিটা আঁকলাম, এই সেই 15 ভোল্ট। এরপরে এটা আসো, এই ডায়োডটা দেখো, এটা উচ্চ বিভব, উচ্চ বিভবটা দেখো ব্যাটারির পজিটিভ এই পি টাইপের সাথে যুক্ত আছে, এই ডায়োডের পি টাইপের সাথে উচ্চ বিভব যুক্ত আছে, তার মানে এটা ফরওয়ার্ড বায়াসে আছে। এই ফরওয়ার্ড বায়াসে যদি থাকে তাহলে ওই জায়গাটাতে কি দিব আমরা? ব্যাটারি দিব। সিলিকন আছে, কত হবে এটা? সিলিকনের জন্য 0.7। এরপর নিচেরটা আসো, এইটা কি রিভার্স বায়াসে আছে না? দেখো উচ্চ বিভব আছে নেগেটিভের সাথে, এন টাইপের সাথে। এই দাগ মানে কি এন টাইপ না? এন টাইপের সাথে উচ্চ বিভব আছে, তাহলে এটা হবে তোমার রিভার্স বায়াসে। রিভার্স বায়াসে থাকলে সেটা কি ওপেন সার্কিট না? ওপেন সার্কিট মানে এইরকম হয়ে যাওয়া, তা এটা দেওয়া না দেওয়া সমান, এটা দেওয়ার দরকার নাই। ওপেন সার্কিট হলে সেখানে কিছু দেওয়ার দরকার নাই। তাহলে এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত দিলাম। এরপরে এই রোধ আসে, এই রোধ 2 কিলো ওহম। এরপরে এই ডায়োডটা কোন বায়াসে আছে? ফরওয়ার্ড বায়াসে, যেহেতু এই পি টাইপটা উচ্চ বিভবের সাথে যুক্ত আছে। তাহলে এইখানে এটা তোমার ফরওয়ার্ড বায়াস আছে, ফরওয়ার্ড বায়াসে থাকলে এখানেও ব্যাটারি দিব 0.7। এরপরে এই জায়গাটাতে তোমার ছিল 3 কিলো ওহম, দিয়ে এটা ভূমির সাথে এখানে যুক্ত করা ছিল। তাহলে তোমার হিসেবে সুবিধার জন্য এখানে তুমি কারশফের জন্য এটা সার্কিট তৈরি করবা।
ঘড়ি কাঁটার দিকে হিসাব করবা। তাই ঘড়ি কাঁটার দিকে এবার হিসাব করো, যে কোনো একটা প্রান্ত থেকে শুরু করে এই প্রান্ত দিয়ে শুরু করলে তুমি প্রথমে পাবো 0.7, এরপরে পাবা এর মতো কারেন্ট যদি আই হয় তাহলে 0.7 প্লাস 2000 ইন্টু আই, কিলো মানে তো 1000, 2000 আই, তারপরে এই 0.7 যেহেতু পজিটিভ প্রান্ত আসতেছে প্লাস 0.7 দিবা, দিয়ে তারপরে আবার এই 3, তাহলে এখান থেকে তুমি 3000 আই দিবা। এরপরে আসে এভাবে ব্যাটারি নেগেটিভ প্রান্ত মাইনাস 15 সমান 0, মাইনাস 15 সমান 0, তাহলে এখান থেকে 0.7 0.7 1.4, তাহলে এখান থেকে তোমার আই সমান আসতেছে ক্যালকুলেটর দিয়ে করলে 2.72 মিলি অ্যাম্পিয়ার। এবার তুমি এখান থেকে যদি ভি আউটপুট বের করো তো ভি আউটপুট কি হবে? ভি নট মাইনাস 0, এই দুই প্রান্তের বিভব কত, এটার সমান কি হবে? আই ইন্টু মানে 2.72 ইন্টু 1000, মিলিটাকে তুমি অ্যাম্পিয়ার করে নিবা, ইন্টু 3000, এই তো এখান থেকে তুমি ভি আউটপুট পেয়ে যাবা এত ভোল্ট। একই একক করে নিতে হবে, কিন্তু তুমি এটা যে একক করে নিবা এখানে রোধটাও সেই একক করে নিতে হবে, মিলি কিলো এইগুলা করে নিতে হবে এই এখান থেকে। তো এইটা তাহলে যেভাবে থাকুক তুমি আগে সার্কিটটা সলভ করো। আমি আরেকটা হিন্টস দিই, এটা কোশ্চেন দিই, তোমরা নিজেরাই সলভ করো। এখানে ধরো আছে 10 ভোল্ট, দিয়ে এইখানটাতে একটা ডায়োড আমি যুক্ত করে দিলাম, এই জায়গাটাতে আমি একটা ডায়োড যুক্ত করে দিলাম এখানে, আর এখানে একটা রোধ দিলাম, এই জায়গাটাতে আরেকটা ডায়োড দিলাম, দিয়ে এইখানে আমি ভূমির সাথে যুক্ত করে দিলাম। এটা আমি সিলিকন দিলাম, এটা আমি জার্মেনিয়াম দিলাম, এটা তোমার দিলাম 3 কিলো ওহম, আর কিছু না। তাহলে এখানে তোমার দেখো এইটা কি, এখানে কিছুই দেওয়া নাই, এটা কিছুই দেওয়া নাই, এটা তাহলে কি আইডিয়াল ডায়োড, আদর্শ ডায়োড। তো আদর্শ ডায়োড যদি সেটা ফরওয়ার্ড বায়াসে থাকে, সেটা যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে আমরা একটা জিনিস নিতাম, কিন্তু যদি ফরওয়ার্ড বায়াসে থাকলে সেটা কি ছিল, শর্ট সার্কিট ছিল। কিন্তু যদি সেটা রিভার্স বায়াসে থাকে তাহলে কি সার্কিট হবে, সেটা সেটা ওপেন সার্কিট, বাদ দিব। তো দেখো এটা উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব, ভূমি নিম্ন বিভব না, ভূমির বিভব তো 0, এটা 10, তাহলে এই 10টা কিসের সাথে যুক্ত, এন টাইপের সাথে যুক্ত না, তার মানে এটা রিভার্স বায়াসে আছে, তাই রিভার্স বায়াস আমার হিসেবে আসবে না, তাহলে এখানে ওটা বাদ, হিসেবে আমার আসবে না, ওপেন সার্কিট। তাহলে তুমি যদি আঁকো এটা, এই হচ্ছে ভূমি, এইখানে ফাঁকা হবে, এইখানে ফাঁকা হবে, যে উপরে উঠবে এই জায়গাটাতে সে তোমার সে 3 কিলো ওহম। এবার আসো এই দুইটা জায়গায় কি হবে, উচ্চ বিভব, এই যে জার্মেনিয়াম এটা আছে কি ফরওয়ার্ড বায়াসে না, দেখো উচ্চ বিভব পি টাইপের সাথে যুক্ত আছে, তাহলে এইখানটাতে আমার ব্যাটারি যুক্ত হবে, এইখানটাতে আমার ব্যাটারি যুক্ত হবে। এখন কোনটা বড় কোনটা ছোট, উপরেরটা বড় হবে, কারণ দেখো উপরেরটা তোমার 10 ছিল, এই জন্য উপরেরটা পজিটিভ নিতে হবে। এরপরে তোমার এই যে 10 ভোল্ট ব্যাটারিটা এখানে তুমি দিতে পারো, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ দিয়ে এখান থেকে আর বাকিটুকু দেওয়ার দরকার নাই, এই দুই প্রান্ত যুক্ত করে দিবা, এই জায়গাটাতে এই দুই প্রান্ত এভাবে যুক্ত করে দিবা, দিয়ে এবার এখান থেকে তুমি আই কারেন্ট বের করবে, এখান থেকে আই এর মান 0 আসবে, এটা তো রিভার্স বায়াস, এই জন্য কিন্তু এটা আমি আর লিখি না, এখান থেকে আই 0। এইভাবে মূলত তুমি ডায়োডের কোশ্চেন গুলো সলভ করবা।